কে কে ওখানে? আমি 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 কি ভুল দেখলাম? না না, এ কি আমার ভ্রম নাকি সত্যি কেউ ছিল? না না, আমি কল্পনা করছি। লেখাটা আজকে রাত্রের মধ্যে লিখে শেষ করতে হবে। এইদিকে আমার মানসিক সমস্যাটা আবার শুরু হলো নাকি? একবার তাকিয়ে দেখবো। ওই তো দুটো লাল চোখ দিব্যি আমার দিকে তাকিয়ে রয়েছে। না না, এবার তো আমি ভুল দেখছি না। কিরকম একটা ভয় করছে। ওটা কি? কিন্তু কোথায়? কিছুই তো নেই, কিচ্ছু নেই। সব তাহলে মনের ভুল। আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? না। হ্যাঁ রে দাদা, তুই রোজ ওই জানলাটার সামনে বসে লেখালেখি করিস তো রাতে? হ্যাঁ রে, কেন কি হয়েছে? তুই তো অনেক রাত পর্যন্ত জেগে থাকিস। হ্যাঁ, কাজ থাকলে তো জেগে থাকতেই হয়। তুই কোনো ছায়ামূর্তি দেখেছিস? কি উল্টোপাল্টা কথা বলছিস সকাল সকাল? খাওয়া দাওয়া করে নে চুপচাপ। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোরা? আমি বলিনি রে দাদা, মা বলছিল। তোরা সব ভুলভাল বলছিস। এরকম কোনো কিছু হওয়া সম্ভব নয়। আমার কিন্তু খুব ভয় করছে দাদা। যদি সত্যি একটা ভূত বের হয় তাহলে কি হবে? দেখ, আমরা এই গ্রামের বাড়িতে এসেছি, কয়েকদিন থাকবো, চলে যাব। এটা আমাদের বাবার পৈতৃক বাড়ি। বাবা মারা যাওয়ার পর আমরা একবার এই বাড়িতে আসিনি, আর কোনো দিন আমরা এসে থাকিও নি এর আগে। যদি না থাকি তাহলে দখল হয়ে যাবে জায়গাটা, তাই কয়েকদিন থাকতে হবে। আর তুই এরকম ভূতুরে কথা ভাবছিস? ভূত বলে কিছু হয় না, তুই জানিস না? তোর মুখ দেখেও তো কিন্তু মনে হচ্ছে তুইও ভয় পেয়েছিস। এই ছাড় ছাড়, আমি তোর মতো এরকম ভীতু নই। তুই এখানে তোর ভূতের গল্প নিয়ে থাক। বাঁচাও, বাঁচাও, লাল চোখ, ভূত, ভূত, ভূত। আরে কি হয়েছে তোর? আরে আরে এই কুমুদ, কুমুদ! বাবা, বাবা আমার খুব ভয় করছে। আমার কেমন গলা গলা শুকিয়ে আসছে। কেন, তোর শরীর খারাপ হচ্ছে? না বাবা, আমি যে দেখলাম ঘুমের মধ্যে একজোড়া লাল চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যখন বলতে গেলাম তখন দেখলাম সেটা আমার দিকে এগিয়ে আসছে। ঘুমের মধ্যে হয়তো তুই স্বপ্ন দেখছিস মা। না বাবা, আমি স্বপ্ন দেখিনি। তাহলে? বাবা, বাবা ভূত, আমি নিশ্চিত আমি ভূতই দেখেছি। ভূত ছাড়া এরকম কোনো কিছু হতে পারে না বাবা। আমি তোমাকে বলছি শোনো। আমাদের ঘরে কি আর ভূত আসবে বল? আমি পূজারি মানুষ, কত মন্ত্র জানি। তা হলেও এসেছে বাবা, আমি তোমাকে মিথ্যে বলছি না। মাঝখানে আমার একবার ঘুম ভেঙে গিয়েছিল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি একজোড়া লাল চোখ। তারপর ঘুমের মধ্যেও সেটা দেখতে থাকি। আমার মনে হচ্ছে সত্যি। বাবা, বাবা তুমি কিছু একটা করো, আমার খুব ভয় করছে। ওরে, তোর মা মারা যাওয়ার পর আমি তোকে মা বাবা দুজনের মতো আগলে রাখার চেষ্টা করেছি। তুই যদি ভয় পাস তাহলে আমি মেনে নিচ্ছি যে নিশ্চয়ই কোনো কিছু একটা গন্ডগোল আছে। কারণ এর আগে তুই কোনো দিন এরকম ভয় পাসনি। আমি ব্যবস্থা করছি, তুই চিন্তা করিস না। এখন তুই ঘুমিয়ে পড়তো, আমি জেগে আছি, কোনো ভয় নেই। বাবা, বাবা তুমি খুব ভালো। তোমার মতো ভালো বাবা যেন সবাই পায়। তাহলে কি সেই অভিশাপ আবার ফিরে এসেছে? না হলে তো এরকমটা হওয়ার কথা নয়। আমার তো ভয় করছে ভেবেই। কি সৌমেন কাকু, ভালো আছো? ও কাকু, তোমাদের বাড়ি বেড়াতে এলাম গো। বাহ, তোরা কদিন পরে গ্রামে এলি। তোদেরকে যখন শেষ দেখেছিলাম তখন আমার মেয়ের মতো বয়স তোদের, আর এখন তোরা বড় হয়ে গেছিস। কোথায় তোমার মেয়ে? এই সময় সে কি আর বাড়ি থাকবে? সে খেলতে গেছে গ্রামে। তোমার সাথে একটু কথা বলতে এলাম গো। কি হয়েছে বলতো? তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা খুব চিন্তায় আছিস। না মানে, তোরা শহরে থাকিস, কয়েকদিনের জন্য গ্রামে এসেছিস থাকতে। এখানে ঘুরে বেড়াবি, খেলে বেড়াবি, চিন্তা করছিস তোরা তার বদলে। তোরা যদি এরকম চিন্তা করিস তাহলে গ্রামে থেকে আমাদের কেমন লাগে বলতো? কথাটা সেরকম নয় সৌমেন কাকু। কথাটা হচ্ছে বোন খুব ভয় পাচ্ছে, আর আমিও যে একটু। কি ভয় পাচ্ছিস? কিন্তু কেন? আমাদের গ্রামে তো ভয়ের কিছু নেই। কি বলছো তুমি? তুমি এত বড় গ্রামের পুরোহিত আর এইটুকু জানো না? কি হয়েছে বলতো তোদের? একটা লাল চোখ আর একটা ছায়ামূর্তি রোজ আমাদের জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকে। দাদা নিজেও দেখেছে, অথচ স্বীকার করতে চায় না। মা দেখেছে, আমি নিজে দেখেছি। আমাদের খুব ভয় করছে কাকু। হ্যাঁ, তাহলে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই তোরা দেখে ফেলেছিস। কিসের কথা বলছো তুমি? তোদের বাড়িতে একটা অভিশাপ আছে। হ্যাঁ, অনেক পুরনো। তোরা আসবার পর নিশ্চয়ই সেই অভিশাপটা জেগে উঠেছে, আর সেই জন্যই ঘটছে এসব ঘটনা। তার মানে এই সব কিছু আমাদের মনের ভুল নয়, সত্যি? একদমই সত্যি। তাহলে খুব ভয় করছে কাকু। আমরা কি চলে যাব গ্রাম ছেড়ে? সেই অভিশাপ যখন জেগে উঠেছে তখন আর পালিয়েও মুক্তি নেই। তোরা যেখানে যাবি সেখানেই সেই অভিশাপ তোদের তাড়া করবে। ওই লাল চোখ তোদের দিকে তাকিয়ে থাকবে মৃত্যু পর্যন্ত। জানালার দিকে তাকাবি না তোরা রাতের বেলায়। ওই চোখ তার মায়ায় রক্ত চুষে খায়, শরীরের ভেতর থেকে আত্মা টেনে নিয়ে যায়। কি বলছো কি তুমি? তাহলে আমরা বাঁচবো কি করে? এখানেই থাক, কিছু একটা উপায় বার করতে হবে অভিশাপ কাটানোর। কালকে রাতে আমার মেয়েও ভয় পেয়েছে, তবে আমি ওকে কিছু বলিনি। কিরে অরিত্র, কেমন আছিস? ভালো আছি ভাই। কিন্তু তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? তোর কি শরীর খারাপ নেই? শরীর খারাপ নয়, কিন্তু একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। এখানে এসেও চিন্তা করবি? মনে আছে ছেলেবেলায় আমরা কত খেলাধুলা করতাম এই রাস্তায়, তুই যখন আমাদের গ্রামে থাকতিস? কিন্তু এই গ্রামেই এখন আমাদের থাকতে ভয় করছে। কিরকম? আরে ভুলে যাস না, এটা তোরই গ্রাম। একজোড়া লাল চোখ সারাক্ষণ আমাদের পিছু করছে। রাত হলেই সেটা জানালার কাছে এসে দাঁড়ায়। মা বোন এমনকি আমি তিনজনই ভয়ে আছি খুব। তোর সেই মানসিক সমস্যাটা কি আবার শুরু হয়েছে? কিসব ভুলভাল বলছিস তুই? তুই আমাকে ভুলভাল ভাবছিস? তুই ভাবছিস আমি পাগল হয়ে গেছি?
তা না হলে এরকম কথা কেউ বলে? আমি এই গ্রামে সারা জীবন আছি, আমি কিছু বুঝতে পারলাম না, আর তুই দুদিনের জন্য এসে ভূত দেখতে পেয়ে গেলি? বিশ্বাস কর ভাই, আমি সত্যি বলছি, আমাদের বংশের একটা অভিশাপ আছে, সেটা আমি জানতে পেরেছি। বেশ, এরকম কথা কেউ আজকালকার দিনে কি হলো, চুপ করে গেলি কেন? তুই ঠিক কথা বলছিস ভাই, তোর পেছনে যেন একটা কি বাবা, খুব ভয় করছে। হ্যাঁ, আমি এটার কথাই বলছিলাম। পালা ভাই পালা, বাঁচাও ওরে বাবা। বাবা রে বাবা, ইয়া বাবা। এই তুমি এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ, নতুন এসেছি। তুমি কে? এর আগে তো তোমাকে কোনোদিন গ্রামে দেখিনি। আমাকে ভুলে গেছো? হ্যাঁ, শহরে গিয়ে তো আমাকে ভুলে যাবেই। অনেক বছর পর গ্রামে এলাম তো, তাই তোমাকে চিনতে পারছি না ঠিক। সে ঠিক আছে, আমাকে চিনতে না পারলেও কোনো অসুবিধা নেই, তবে তোমাকে আমি বন্ধু বানাতে চাই। তুমি কোথায় থাকো? এই তো গ্রামে, তবে সাধারণত আমাকে কেউ দেখতে পায় না। দেখতে পায় না? কিরকম? মানে আমি তো ঘর থেকে সেরকম একটা বের হই না, সেজন্য। আচ্ছা, তাই বলো। তবে তোমার সাথে যদি বন্ধুত্ব হয় তাহলে গল্প করার জন্য আসতে পারি। জানো তো, আমারও এই গ্রামে কোনো বন্ধু নেই, অথচ এখানে থাকতে হবে বেশ কিছুদিন। একা একা ভালো লাগে না, তাই তোমাকে যদি বন্ধু হিসেবে পাই আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, তুমি সব থেকে কি ভালোবাসো? পড়াশোনা আর লেখালেখি করতে। তুমি? দিন রাত জানলার ধারে বসে থাকতে। আমি শুধু জানলার ধারে বসে বসে দেখি বাইরের জগৎ অন্ধকারে। মানে জানালার ধারে বসে থাকো কেন? অপেক্ষায়, সে তুমি বুঝবে না, তবে একদিন তোমাকেও দেখা দেব, চিন্তা করো না। ঠিক আছে, আমি এখন যাই, পরে কথা হবে, কেমন? সর্বনাশ হয়ে গেছে রে অরিত্র। কি হয়েছে মা? তোর বন্ধু প্রণব মারা গেছে। কি বলছো কি তুমি? এই তো আমার সাথে ভালো করে কথা বললো, কিন্তু বলছি শোন দাদা, সব হচ্ছে আমাদের ওই লাল চোখের জন্য। আমার খুব ভয় করছে রে, হয়তো আমরাও মরে যাব। জানো মা, আমরা সেদিনকে কথা বলছিলাম, হঠাৎ দেখি আমার দিকে তাকিয়ে আছে একজোড়া লাল চোখ। আমি ভয় পেয়ে পালিয়ে আসি, ওকেও পালাতে বলি, কিন্তু তারপর শুধু আমি ওর চিৎকার শুনতে পেয়েছিলাম। তোর সাথে তো দেখা দিয়েছিল বলছিস পরশু, তারপর কালকের দিনটা শুধু বেঁচে ছিল পাগলের মতো অবস্থায়, আজ সকালে মারা গেছে। তবে তার আগে ওকে দেখে মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত কেউ যেন শুষে নিয়েছে। মনে পড়ছে দাদা, পুরোহিত ঠাকুর বলেছিল যে ওই লাল চোখের পাল্লায় যে পড়ে তার শরীরের ভিতরে সব রক্ত চুষে খেয়ে নেয়। তোরা সৌমেন পুরোহিতের কাছে গিয়েছিলিস? হ্যাঁ মা, তবে উনিও খুব ভয়ে আছেন। আমার খুব ভয় করছে মা, মনে হচ্ছে আমরাও যেন মারা যাব। চল চল পালিয়ে যাই আমরা এই বাড়ি থেকে। তাতেও কিছু হবে না, পুরোহিত ঠাকুর বলেছে আমরা যেখানে যাব ওই চোখ নাকি আমাদের পিছু করতে থাকবে, কারণ আমরা নাকি একটা অভিশাপের মধ্যে এসে পড়েছি। তোরা চিন্তা করিস না, আর এই বাড়ি থেকে যত কম সম্ভব হয় বেরোবি। আমি নিজে গিয়ে পুরোহিতের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করব। এই অরিত্র, তুমি আমাকে দেখতে চেয়েছিলে? উঠে এসো, উঠে এসো, তুমি জানলার কাছে, তাড়াতাড়ি এসো। কে কে ডাকছে আমাকে? জানলার কাছে এসো। না না, আবার সেই লাল চোখ! ওরে বাবা, এই চোখ কেড়ে নিয়েছে আমার বন্ধুর প্রাণ। তুমি কি চাও? তুমি কে? তুমি কি আমাদেরকেও মেরে ফেলতে চাও ওর মতো? আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। চিনতে পারছো আমাকে এবার? দেখি দেখি, তুমি তুমি কোত্থেকে এলে? তবে তোমারই কি সেই লাল চোখ? একদম ঠিক বলেছো, আমারই লাল চোখ। কি চাও তুমি? তুমি কি মানুষ নও? মরে গেলে তুমিও আমার মতোই হবে। কিন্তু তুমি আমার পেছনে পড়েছো কেন? তুমি আমাকে দেখতে চেয়েছিলে, দেখা পেতে চেয়েছিলে আমার জানলার পাশে, মনে পড়ছে না? কিন্তু কেন আমাদের এরকম করে কষ্ট দিচ্ছ কেন? তার কারণ আমাকেও কষ্ট পেয়ে পেয়ে মরতে হয়েছে। জ্বালিয়ে পুড়িয়ে আমাকে ছাই করে দিয়েছে। কারা কারা তোমাকে মেরে ফেলেছে? সেসব কথা তুমি পরে জানতে পারবে। শুধু এতটুকু জেনো, আমি যাই করব সেটা শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, আমার মৃত্যুর অবিচারের প্রতিশোধ। তুমি আমার বন্ধু হবে কথা দিয়েছো, আমি তোমার কোনো ক্ষতি করব না যদি তুমি আমার পাশে থাকো। ঠিক আছে, আমি 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 তোমার পাশে থাকবো। তোমাকে যারা খুন করেছে তাদের বদলা তুমি যদি নিতে চাও তাহলে আমি তোমার পাশে আছি। ঠিক আছে, আজকের মতো কাল রাতেও তুমি এসে দাঁড়াবে এই জানলার পাশে। তারপর আমরা আমাদের প্রথম প্রতিশোধ নিতে যাব। এখন আমি যাই, তুমি চিন্তা করো না, আর এই দেখা হওয়ার কথা কাউকে বলো না। তোমাকে বাড়িতে কেন ডেকেছি সেটা তুমি আশা করি জানো। সেই পাপ আমাদের বাড়িতেও এসে জুটেছে। আমার মেয়ে ভয় পেয়ে রোজ রাতে পাগলের মতো করে। এসব কিছু হয়েছে লতা দিদি তোমার জন্য। শুধু আমার দোষ? অরিত্রের বাবার কোনো দোষ নেই? তোমরা তো একসাথে বন্ধু ছিলে, তোমরা মিলেমিশে সমস্তটা করেছো। কিন্তু তখন তাছাড়া তো কোনো উপায় ছিল না। গ্রামে না হলে দুর্নাম হতো। এই অবস্থায় গ্রামে এসে থাকতে পারতে একবার ভেবে দেখো। এত বছর পর আবার সেই পাপ উঠেছে, আমাদের সামনে আসবে ভাবতেও পারিনি। তখন আমরা যেটা করেছি হয়তো ঠিক মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে আমরা কত বড় ভুল করেছি। কিন্তু প্রণব কেন মারা গেল? ওর তো কোনো দোষ ছিল না। ওই রক্ত খেকো পিশাচিনি এখন যাকে পারবে তাকে খুন করবে। ওকে মেরে ফেলার উদ্দেশ্য আমাদেরকে সাবধান করে দেওয়া যে আমাদেরও মৃত্যু আসছে।
আমরা মরবো না, মরতে পারি না আমরা। তুমি তো এত বড় গ্রামের পুরোহিত, কিছু একটা ব্যবস্থা করো তুমি। নিজের করা পাপের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেব বলো তো? শুধু পাপ পাপ আর পাপ। আজকের দিনে ওসব পাপ পুণ্য কেউ মানে না। তুমি তাড়াতাড়ি একটা পুজোর ব্যবস্থা করো, বাকিটা আমি দেখছি। আহ! আহ! ও ও ও ও ও ও এসেছে জানলায়। পাপ পাপ, আমাদের পাপ। কি হয়েছে মা? ও মা, তুমি সাড়া দিচ্ছ না কেন? কি তোমার শরীর তো ঠান্ডা হয়ে গেছে। মা মা, তুমি সাড়া দাও মা। তোমার কি হয়ে গেল মা? তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। ওটা ওটা কে হেঁটে যাচ্ছে? সামনে সামনে সেই লাল চোখ, আর পিছনে দাদা। এই দাদা, দাদা দেখে তো মনে হয় ঘুমের করে হেঁটে যাচ্ছে। তার মানে দাদা ওই লাল চোখের সাথে যুক্ত। হায় হায়, দাদা মেরে ফেললো আমাদের মাকে। এটা আমি কিছুতেই মেনে নেব না। কালকেই আমি কিছু একটা ব্যবস্থা করব। দেখো না কাকু, আমাদের মাকে মেরে ফেলেছে ওই লাল চোখ। আর আজ সকাল থেকে দাদা যেন কিরকম পাগলের মতো করছে, আমাকে চিনতে পারছে না। আমি কাল রাতে জানলার পাশে দেখেছি দাদাকে, যখন মা মারা যায়। তুমি তোমার দাদার থেকে যত দূরে থাকবে এখন ততই ভালো। মানে মা মারা যাওয়ার পর এই বাড়িতে দাদা ছাড়া আর কেউ নেই? লাল চোখের অভিশাপ ওকে গ্রাস করেছে, ও আর মানুষ নেই। তার মানে দাদাকে চাইলে আমাকে মেরে ফেলতে পারে? সবাইকে মেরে ফেলতে পারে। তাহলে আমি কি করব এখন? মা এই অবস্থায়, আমি মেনেও নিতে পারছি না। তারপর দাদা। আজকের দিনটা যেভাবেই কাটাও, কালকে তোমাদের বাড়িতে একটা পুজোর আয়োজন করব। তোমার মা বলেছিল আমাকে, সেটা করলে আশা করি ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো কাকু, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমার বারবার মনে হচ্ছে যে কেন ফিরিয়ে এলাম আমি এই দেশের বাড়িতে। এই বাড়িটা অভিশপ্ত। যদি এটা আগে জানতাম তাহলে আমি কোনোদিন আসতাম না। সমস্যা যখন হয়েছে, সমস্যার সমাধান তো করতে হবে বলো। এইভাবে বসে থাকলে তো হবে না। তবু ভরসা, তুমি আমাদের পাশে আছো। যে করেই হোক তুমি আমার দাদাকে ঠিক করে দাও। আমি আর কিছু চাইবো না তোমার কাছে। জানি না কি হবে, তবে আমি চেষ্টা করব। ভেঙে পড়ো না তুমি, ঠিক আছে? আজকে রাতে আমি আমার মেয়েকে নিয়ে এখানেই চলে আসব। আমরা সবাই একসাথে থাকবো আজকে রাতে। ঈশানী দিদি, কেমন যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। চুপচাপ শুয়ে থাক, আমিও বুঝতে পারছি, কিন্তু উঠলেই বিপদ। সময় এসে গেছে। এবারে তোমরা প্রস্তুত হও, এবারে তোমরা প্রস্তুত হও পুরনো পাপের শাস্তি পাওয়ার জন্য। কে কে কথা বলে? সৌমিন কাকু, তুমি কোথায়? তোরা ঠিক আছিস? কে যেন হাসছে, আরো যেন তাণ্ডব করে বেড়াচ্ছে ঘরে। আমি এই মুহূর্তে দেখে এলাম হরিত্র পাগলের মতো সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে, লাল দুটো চোখ নিয়ে, মানে লাল দুটো চোখ ঘুরছে পেছন পেছন। এবারে কি হবে? এবারে প্রতিশোধ নেওয়া হবে। শুধুমাত্র দুটো মরেছে, এখনো অনেক মৃত্যু বাকি। কে তুই? যদি সাহস থাকে তাহলে সামনে এসে কথা বল। সামনে আসবো, ঠিক সময় সামনে আসবো। আর তোর সামনে তো আমি আসবোই পুরোহিত। তোর সাথে যে আমার অনেক পুরনো হিসাব নিকেশ বাকি আছে। এই অভিশাপ তোর জন্য এসেছে। তোর মৃত্যু হবে সব থেকে ভয়ানক। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুই নিজে সাবধান হ, এখনো সময় আছে। যদি এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে বেঁচে যাবি। আমার খুব ভয় করছে কাকু, দাদা কেউ কি মেরে ফেলবে? মৃত্যু সবার আসবে একে একে। ওম ভীম ভীম, লাল চোখ বশ হয়ে যা, বাধা পড়ে যা। ওম ভীম ভীম পট স্বাহা। এসে গেছে, আমার বন্ধু এসে গেছে। এবার তোদের মতো পাপীগুলোকে সব কটাকে শেষ করে দেবে। কি বলছিস দাদা? তুই আমার দাদা? একটা ভূতের হয়ে কথা বলছিস তুই? হ্যাঁ, কথা বলছে, কারণ ওর মনে এখনো মনুষ্যত্ব আছে তাই। আমার খুব ভয় করছে বাবা। ওই দেখো, লাল চোখ আমাদের দেখছে। তুই কি ভেবেছিস তুই যা করবি সব ঠিক? দাদা দাদা, এটা তুই কি করছিস? পুরোহিত ঠাকুর তো আমাদের বাঁচানোর জন্য মন্ত্রপাঠ করছিল। বাঁচানোর জন্য? আর আমার মৃত্যুটা? আমার বাবাকে ছেড়ে দাও বলছি, তোমার পায়ে পড়ছি। আর আমার বাবা আমার মাকে খুন করেছে, তোর বাপ। তার বেলা, তাই বদলা আজ আমি নেবই। আর নেব তোদের ঘরের নিজেদের লোকেদের দিয়ে। তবে বুঝতে পারবি যে নিজের লোকের কাছে ছোট হয়ে যাওয়া কতটা অপমান আর কষ্টের। কি হয়েছিল তোমার? আমি এই গ্রামের এক অভাগামী। আমাদের সমস্ত সম্পত্তি এই পুরোহিত আর তোর বাবা দুজনে মিলে আমাদের অসহায় করে দিয়ে অধিকার করেছিল। আরো শুনতে চাস? কি বলছো কি? তারপর? সামান্য একটু সম্পত্তি দাবি করেছিল আমার মা আমাকে মানুষ করার জন্য। বাকি সব কিছুই তো চলে গিয়েছিল, কিন্তু তাও দেয়নি। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। তুই বিশ্বাস না করলে আমার কিচ্ছু যায় আসে না। বাধ্য হয়ে আমার মা সমাজে জানিয়েছিল, আর তাতেই আমাকে আর আমার মাকে কুপিয়ে মেরে এই বাড়ির নিচে পুঁতে রেখেছিল তোর বাবা। আর সেই কাজে সাহায্য করেছিল এই পুরোহিত আর তোর মা।
তোর মায়ের থেকে একজন মেয়ে হয়ে একজন মেয়ের প্রতি এই ব্যবহার আমি মেনে নিতে পারিনি। কিন্তু সেসব তো পুরনো কথা, এখন বর্তমানে তো আমরা কোনো দোষ করিনি, আমাদের ছেড়ে দাও। তোর বাবা মরে গেছে, কিন্তু তোরা বেঁচে আছিস। আমি অপেক্ষা করেছি তোদের বড় হয়ে ফিরে আসার। শুধু তাই নয়, আমার নামে এই গ্রামে কলঙ্ক দিয়েছিল। আমি নিজের মানুষদের কাছে ছোট হয়ে গিয়েছিলাম, আর তাই আজ তোদের বদলা নেবে তোদের নিজের মানুষ। বাঁচাও, গলা ছেড়ে দাও, মরে যাচ্ছে। ও বাবা, ইয়া ইয়া আহ! চলো চলো আমরা পালিয়ে যাই, না হলে আমাদেরও মেরে ফেলবে। কোথায় পালাবি তোরা? কোথায় পালাবি? মাধবী আমার নতুন বন্ধু ও শত্রু তোরা, তোদেরকে আমি ছেড়ে দেবো ভেবেছিস? এবারে দেখ কি হয়।